স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও রাজনীতি শুরু করেছে একটি পক্ষ। অভিযোগ তারেক রহমানের ৭১কে ভুলে দেওয়ার অপচেষ্টা রুখে দিতে হবে। ডাকসুতে ওবামা সাদির স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। ডাকসুতে শিবির প্যানেল দিলেও সমঝোতা না হয়, সিদ্ধান্তহীনতায় বাকছাস ছাত্রদল। কথা কাটাকাটির জেরে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আহত ১০। রোববার সব পক্ষকে নিয়ে বৈঠক। গাজীপুরে দিনে গড়ে একটি খুন, ৬,০০০ নাগরিকের নিরাপত্তায় মাত্র একজন পুলিশ। ১ বছরে চট্টগ্রামের ৩ উপজেলায় গুলি সংঘর্ষে নিহত ১৫। এবং রাজস্ব ক্যাডারের কর্মকর্তার নেতৃত্বে ব্যবস্থাপনা রেখে এনবিআর অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি প্রস্তাব শিগগিরই বাস্তবায়ন। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খান মিম। ডাকসুতে এবার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে প্যানেল দিলেন ওবামা ফাতেমা। বিকেলে আল সাদিব ভুঁইয়াকে জিএস ও জায়েদ আহমেদ খানকে এজিএস প্রার্থী করে মোট ২৮ জনের পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হয়। এদিকে ৯ প্যানেলের পক্ষে বিপক্ষে বিশ্লেষণ করে শিক্ষার্থীরা খুঁজছেন যোগ্য প্রার্থী। তারা বলছেন ক্যাম্পাসের সমস্যা সমাধান ও হলের নানা অনিয়ম বন্ধে যারা কাজ করবে তাদেরকেই চান ডাকসুতে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। ডাকসু নির্বাচনের আর বাকি ১৮ দিন। মনোনয়নপত্র জমা দিয়ে প্যানেল ঘোষণা করেছে বেশিরভাগ ছাত্র সংগঠন। ক্যাম্পাসে জোরে সোরে চলছে প্রচার প্রচারণা। মধুর ক্যান্টিন আর ডাকসু যেন তারই কেন্দ্রবিন্দু। এলেই দেখা মিলছে প্রার্থী ও ভোটারদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের নায়করাই এবারের ডাকসু নির্বাচনের জনপ্রিয় মুখ। তাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাটাও একটু বেশি। তবে আবাসিক হলের সমস্যা নিরসন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে যারা কাজ করবে তাদের ভোট দিতে চান নতুন ভোটার ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী সাদিত হোসেন। আমরা সবসময় এটা প্রত্যাশা করি যে আমাদের যে নির্বাচিত সংসদ সদস্যরা হবেন তারা অবশ্যই আমাদের উন্নয়ন এবং অ্যাটলিস্ট আমাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এমন কোনো প্রার্থী আসুক যে ছাত্রদের কথা শুনবে, বড় ভাই টেন্ডারবাজি করবে না। এমন কোনো প্রার্থী আসবে যে আমরা যেমন মোস্ট জুনিয়র ব্যাচ তাদের থেকেও কথা বলবে, যারা সিনিয়র তাদেরকেও কথা বলবে, কাউকে ফেলে রাখবে না। এবার সবচেয়ে বেশি নারী প্রার্থী অংশ নেবে। বড় ভোট ব্যাংক হিসেবেও গুরুত্বপূর্ণ নারী ভোটাররা। তাদের সবারই চাওয়া যোগ্য প্রতিনিধি নির্বাচিত হোক। ৪১টা ভোট আমি নির্দিষ্ট কোনো দলকে দিব এটা আমি ভাবি নাই। আমি বিভিন্ন দল থেকে ইন পারসন যাকে আমার ভালো লাগবে তাকে আমি দিব। একটা প্রকৃতি বান্ধব ক্যাম্পাস নির্মাণ, একটা পরিবেশ বান্ধব প্রাণী বান্ধব ক্যাম্পাস নির্মাণ, যেখানে আসলে সকল শিক্ষার্থী সকল প্রাণের নিরাপত্তা থাকবে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের ব্যালট পেপারের নাম নাম্বারের পাশাপাশি প্রার্থীদের ছবি লাগানোর দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। একই সাথে নির্বাচন কমিশন ফৌজদারি অপরাধে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই ১৯ সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন। সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেব। পরে ছাত্রদল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলনে জানায়, ডাকসুতে জয় পেলে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করবে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা
সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। বিকেলে অপরাজেয় বাংলায় উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা করে। উমামা ফাতেমা ভিপি, আল সাদিব ভুইয়া জিএস এবং জায়েদ আহমেদ খানকে এজিএস প্রার্থী করে মোট 28 জনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। কমিশনের পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্রগুলো বাছাই করার জন্য আমরা 7টা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি। যেগুলো পাবো সেগুলো আমরা খসড়া তালিকা যেটা প্রচার করবো আজকে, সেটা হবে। আর যদি এখানে যদি কোনো কিছু ব্যতিক্রম হয়ে যায় তাহলে সেগুলো নিয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নেব কি করব। এবার সর্বাপেক্ষায় সুষ্ঠু ও সুন্দর ডাকসু নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। শাহাদাত অফরো, এখন ঢাকা। যাচাই বাছাই শেষে ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা দেওয়ার কথা রয়েছে আজ। ডাকসু নির্বাচনের হালনাগাদ তথ্য পেতে যুক্ত হব সহকর্মী সিফাত শাহরিয়ারের সাথে। সিফাত, জানাবেন যে ডাকসু প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটা কখন নাগাদ দেওয়া হবে এবং কি তথ্য আছে আপনার কাছে? আমরা একেবারে দুপুর থেকে অপেক্ষা করছি, এখন পর্যন্ত নিশ্চিত নয় ঠিক কখন নাগাদ সেটি জানা যাবে। তবে বিকেলের পর থেকেই আসলে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সেটি প্রস্তুত করা হচ্ছে এবং জোরে সোরে প্রস্তুত করা হচ্ছে। জানেন, আজকে ঘোষণা করার কথা ছিল প্রাথমিক, যদিও চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করা হবে 26 আগস্ট। তার আগে 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সেটি তারা যদি প্রত্যাহার করতে চায় সেক্ষেত্রে করতে পারবেন এবং যাচাই বাছাই সেটি কিন্তু চলমান এবং আচরণবিধি লঙ্ঘন করা হলেও সেক্ষেত্রে কিন্তু প্রার্থী তার মনোনয়নপত্র বাতিল হবে এবং এই মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে কিছু বিষয় দেখা হচ্ছে। সেক্ষেত্রে যে সমর্থক এবং যে মনোনয়ন যে প্রার্থী তার একজন সমর্থক থাকেন এবং তার যে তথ্য দেওয়া হচ্ছে সে তথ্যটা ঠিক আছে কিনা এবং তার নিজের যে তথ্য ছাত্রত্ব আছে কিনা এখন পর্যন্ত, অর্থাৎ তার প্রার্থিতার ক্ষেত্রে হল সেশন কিংবা অধ্যয়ন করছে কোন সেশন থেকে কোন সাবজেক্ট, সব বিষয়ে যদি কোনো তথ্য গোপন করা হয় এবং সেই তথ্য যদি প্রশাসনের কাছে থাকে কিংবা যারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই তার যে প্রার্থিতা সেটি বাতিল হবে এবং নিজেদের ক্ষেত্রেও তারা চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সেটি 25 আগস্ট পর্যন্ত সময় রয়েছে। 9 সেপ্টেম্বর যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে 26 আগস্ট মূলত একেবারে চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এর মধ্যে ডাকসু কর্তৃপক্ষ থেকেই সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য জানানো হয়েছে। আমরা অপেক্ষা করছি প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বের হবেন এবং কথা বলবেন। আজকে উমামা ফাতেমা একটি প্যানেল ঘোষণা করছেন, তার আগে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত, ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল কিংবা স্বতন্ত্র প্যানেল যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন তারা প্যানেল ছাড়াও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী হতে। তো সব মিলিয়ে ক্যাম্পাসে আমেজ রয়েছে নির্বাচনের এবং প্রাথমিক যে তালিকা সেখান থেকে কেউ বাদ পড়লে সেটি নিশ্চয়ই আমরা জানাতে পারবো তখন। সাকিব, এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের ব্যাপারে খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম লড়বেন। এদিকে বুধবার থেকে টানা 16 ঘন্টার বৈঠকেও ছাত্রদলের প্রার্থী নিয়ে সমঝোতা হয়নি। পদ নিয়ে সমঝোতা না হওয়ার জেরে বাকছাসের একাধিক নেতা পদত্যাগ করায় প্যানেল ঘোষণা করতে পারেনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র সংগঠনটি। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে হাসিব বিল্লার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিপন হাসান। চায়ের কাপের ঝড় তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 33 বছর পর অবশেষে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী 11 সেপ্টেম্বর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ফ্যাকাল্টি কিংবা ক্যাফেটেরিয়া, বটতলা এখন সরগরম। প্রার্থী, ভোটার, প্যানেল, অধিকার কিংবা প্রতিশ্রুতি নিয়ে আলাপের ঝড় আর তর্ক বিতর্কই যেন ক্যাম্পাসের উৎসব, যা ছাত্র রাজনীতির সৌহার্দ্যের প্রতিচ্ছবি। আমরা আশা করতেছি যে খুবই প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে। ব্যক্তি যদি ক্লিন ইমেজের হয় এবং সে যদি তার অ্যাক্টিভিটি যদি শিক্ষার্থী বান্ধব হয়, সে যদি ভালো কাজ করে ক্যাম্পাসে, অবশ্যই সে এগিয়ে থাকবে। একটি শিক্ষা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানে নতুনভাবে রূপান্তর করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের মাদক নির্মূলে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। একটি দলীয় সাপোর্ট থাকুক বা না থাকুক, প্রত্যেকটি শিক্ষার্থী জানি তার নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। 11,919 ভোটের বিপরীতে জাকসুতে মোট 19 এবং হল সংসদে 13 পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3 দিনে জাকসু নির্বাচনে 299 মনোনয়ন ফর্ম সংগ্রহ হয় আর জমা হয় 264টি। ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবেও লড়ছেন অনেকে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাম সংগঠনগুলো। প্যানেল গোছাতে দিনরাত এক হয়ে বৈঠক করছেন তারা। এদিন সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস ছেলে পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনয়ন সংগ্রহ করেছেন। বিভিন্ন মত পথের শিক্ষার্থীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক বুধবার থেকে টানা 16 ঘন্টার বৈঠকেও ছাত্রদলের প্রার্থী নিয়ে সমঝোতা হয়নি। পদ প্রত্যাশীদের নিয়ে বেগ পেতে হচ্ছে বলে জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি বলেন, শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে। জাকসু এবং হল সংসদের প্যানেল সেটি ইতিমধ্যে আমরা চূড়ান্ত করেছি, কিন্তু ঘোষণা করি নাই। আমরা ঘোষণাটি হয়তো খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। আর এখন পর্যন্ত আমরা নির্বাচন হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদে আমরা এককভাবে নির্বাচন করব। এদিকে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা। এতে পিছিয়ে যায় গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা ছাত্র সংগঠনটির প্যানেল ঘোষণা। আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে 3 দিন সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন মত দেন ছাত্রনেতারা। হাসিব বিল্লাহ, এখন সাভার। স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও রাজনীতি শুরু করেছে একটি পক্ষ। অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিকেল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পিআর উপযুক্ত নয়। এমনকি প্রস্তাবিত পিআর পদ্ধতি কোনো ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে সেটা জনগণকে জানানোর অবকাশ নেই বলেও জানান তারেক রহমান। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, একটি গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন সনাতনী ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিকাল 3:30টায় শুরু হওয়া এই আয়োজনে শুরুতেই বক্তব্য রাখেন হিন্দু ধর্মসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চাইছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় সংস্কার নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে, অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি পক্ষের নিত্য নতুন শর্ত জনমনে প্রশ্ন তৈরি করেছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয়ের ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। এ সময় পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন তারেক রহমান।
বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পিআর পদ্ধতি রয়েছে, তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। বক্তব্যের সেই দিকে ধর্মীয় পরিচয়কে কেউ যেন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজহার লিমন, এখন, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন, যা থেকে উত্তরণের সর্বোচ্চ পন্থা পিআর, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে এসব জানান তিনি। এছাড়াও পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এটা বলার সময় আসেনি। এ সময় ইসির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির কথাও জানান তিনি। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো জামায়াত দিয়েছে সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তিনি বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের কাছে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে। সামান্য ঘটনার জেরে তুমুল সংঘর্ষ। কিছুদিন পর এমন পরিস্থিতি ব্যস্ততম নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায়। এবার কোচিংয়ের কথা কাটাকাটির জেরে নিজ এলাকায় পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর জেরে দুপুরে সংঘর্ষে জড়িয়ে আহত হয় অন্তত 10 শিক্ষার্থী। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আগামী সপ্তাহে অধ্যক্ষদের নিয়ে বৈঠক করার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা সায়েন্স ল্যাব নিউ মার্কেট যেন কিছুদিন পর হুটহাট সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। সামান্য ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা। এবারও সংঘর্ষে থমকে থাকে সায়েন্স ল্যাব এলাকায়। ভোগান্তিতে পড়েন পথচারী ও এলাকাবাসী। সম্প্রতি সায়েন্স ল্যাবে একটি কোচিং সেন্টারে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে তাদের এলাকায় পেয়ে সিটি কলেজ শিক্ষার্থীরা মারধর করে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। আমরা বারবার চেষ্টা করেছি, কলেজ প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি যে এইরকম যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, এটা একটা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের ব্যবস্থা করা হোক। সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের আহত হয় অন্তত 10 জন। পরে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। তবে এ ধরনের ঘটনায় স্থায়ী সমাধানে সিটি আইডিয়াল ও ঢাকা কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করা হবে বলে জানান ডিএমপি রমনা জোনের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের একটু বসতে হবে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ। এই 3টা কলেজ নিয়ে আমরা আগামী রবিবার সোমবার থেকে একটু বসবো। আবারও এর আগেও বসেছিলাম, এবার স্টুডেন্ট সহ বসবো, যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন না ঘটে। তবে ঢাকা কলেজ অধ্যক্ষ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে, জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে 1-2 জনের মধ্যে শুরু হয়, তারপরে বিষয়টা যে বন্ধু বান্ধব ছড়ায় যায়, এটা মব তৈরি হয়। আমরা চিহ্নিত করে এর আগেও কিছু ব্যবস্থা নিয়েছিলাম, এইবারও আমরা 2-1 জনকে চিহ্নিত করছি। সে ব্যাপারে আমাদের যেগুলা কারো সামান্য সম্পৃক্ততা আমরা প্রমাণ পেলে সেগুলো ব্যবস্থা নিচ্ছি। সংঘর্ষ এড়াতে ধানমন্ডি নিউ মার্কেট ও হাজারীবাগ থানা পুলিশকে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ওমর ফারুক, এখন, ঢাকা। রাজস্ব নীতি বিভাগ উন্মুক্ত ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে রাজস্ব ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রেখে এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাবে শিগগিরই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে 5 বছর মেয়াদী ভিসা অব্যাহতির চুক্তি হয়েছে, যার আওতায় কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় উভয় দেশ ভ্রমণ করতে পারবেন। এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যে তারা যেই হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে, তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর। তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। তার প্রথমটা হচ্ছে এই 24 তারিখে শুরু হবে। প্রত্যেকটা মিনিস্ট্রি স্বতঃপ্রণোদিত হয়ে তারা যেগুলো মনে করছেন যে এই রিফর্মগুলো করা দরকার, প্রত্যেকটা রিফর্ম তারা কিন্তু ক্যারি আউট করেছেন গত 1 বছরে এবং আরও করছেন। এই যে 367টা গত সপ্তাহে আমরা বললাম, সেটা হচ্ছে যে 10টা কমিশনের সুপারিশের থেকে 367টি আশু করণীয় নেওয়া হয়েছে। গেল 7 মাসে গাজীপুরে খুন হয়েছেন 104 জন। এর মধ্যে উপজেলাগুলোতে খুনের ঘটনাও ঘটেছে 61টি আর নগরীতে 43টি। গড় হিসেবে এই সময়ে দিনে 1টি করে খুনের ঘটনা ঘটেছে এই জেলায়। এর সাথে আছে ছিনতাই, চাঁদাবাজি আর উশৃঙ্খল জনতার হাতে বিচারের নামে সহিংসতার ঘটনা। আতঙ্ক আর উদ্বেগ কাটছে না গাজীপুরবাসীর। জেলার 6000 নাগরিকের নিরাপত্তায় কাজ করছে মাত্র 1 জন পুলিশ। এমন পরিস্থিতিতে জিএমপি বলছে, বাহিনীর সীমিত সক্ষমতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। KM আক্তারুজ্জামানের তোলা ছবিতে হোসেন জাহিদের প্রতিবেদন। স্বামী হারানোর দিন দশেক পরেও শোকের ছায়া থেকে মুক্ত হতে পারছেন না ফরিদা বেগম মুক্তা। 2 সন্তানকে সাথে নিয়ে এলেন গাজীপুর চান্দনা চৌরাস্তার ঠিক সেই জায়গায় যেখানে খুন হন তার স্বামী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 8 জন গ্রেপ্তার হলেও নিরাপত্তা শঙ্কায় দিন কাটছে তার। আশঙ্কা তো অবশ্যই আছে। ওরা যদি জামিনে ছাড়া পায় আমাদের তো বেঁচে রাখবে না, আমাদের মানে একবারে আমাদের পরিবারটা নিঃস্ব করে ফেলবে, সবাইকে শেষ করে ফেলবে। বিচার নিয়ে চাওয়া যে দ্রুত ওদের ফাঁসি হোক, এটুকু চাই আমরা, দ্রুত যাদের ফাঁসি হয়ে যায় তাহলে আমরা একটু নিশ্চিত থাকবো। চান্দনা চৌরাস্তার মতোই গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, টঙ্গী উড়াল সড়ক, কোনাবাড়ি ও জয়দেবপুর এলাকা এখন অপরাধের হটস্পট। এসব এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত খুন হয়েছেন 43 জন। নগরীর 8টি থানার মামলার তথ্য বলছে 2024 সালের একই সময়ে হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের পরিমাণ ছিল তুলনামূলক কম। এসব কারণে সন্ধ্যার পর নিতান্ত জরুরি না হলে ঘর থেকে বের হতে চাইছেন না নগরবাসী। অনেকেই দিনের বেলাতেও একাকী চলতে বোধ করছেন শঙ্কা। ভয় বলতে রাস্তাঘাটে এটা তো আতঙ্কজনকই যে আমি বাসে উঠছি, বাসের জানালার সিটে বসছি, আমার মানে মোবাইলটা আমার হাতে থেকে নাই। পুলিশের টল তেমন একটা দিতে পারে না ভাই, দিতে পারলে তো এরকম ছিনতাইকারী হতো না ভাই, হইতো না, প্রায় ছিনতাইকারী হয় এই জায়গায়। আগের চেয়ে খারাপ হয়েছে, ভালো হয়নি। আর আগে তো এত হইতো না, আর এখন দেশে দেখা গেছে থানায় পুলিশরা এখন কেউ আগের মতো ভয় পায় না, এখন ওই সুযোগটাই সবাই নিতেছে আর কি। গাজীপুর নগরীতে অপরাধের অনুঘটক হিসেবে রাজনৈতিক অসহিষ্ণুতা এবং বন্ধ হয়ে যাওয়া শতাধিক গার্মেন্টসের বেকার শ্রমিকদের দুষলেন জিএমপির উপপুলিশ কমিশনার। সেই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথাও তুলে ধরলেন তিনি। আসলে অপরাধীকে কিন্তু আমরা অপরাধী হিসাবেই কিন্তু দেখতে চাই, তাদের কোনো দলীয় পরিচয় কিন্তু পুলিশের কাছে কখনোই মুখ্য হয়ে দাঁড়ায় না। কিন্তু এরপরেও কিছু বিষয় থাকে, যেরকম আপনার বর্তমান যে পরিস্থিতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, এর ফলে কিন্তু অনেক লোক বেকার হয়ে গেছে। এই বেকারত্বের কারণেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে অনেক অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশের এমন বাড়তি তৎপরতা মনে করিয়ে দেয় ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামে গাজীপুরের যৌথ বাহিনীর অভিযানের কথা।
সে সময়ের অভিযানে গ্রেপ্তার হন ৩ সহস্রাধিক। তবে আলোচিত অপরাধ ঘটলেই পুলিশি তৎপরতার সমালোচনা করে সুশীল সমাজের এই প্রতিনিধির পরামর্শ টেকসই উদ্যোগে নজর দেওয়ার। এটা কিন্তু মানুষ জানে যে এখানে অপরাধ করে পার পাওয়া যায় এবং যে যারা অপরাধের পেছনে মূল হোতা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এবং রাজনৈতিক প্রভাব বা যে আরও পেশি শক্তির তো একটা প্রভাব রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা মনোসামাজিক যে আমাদের কাজগুলো করা দরকার মানুষের জন্য সচেতন করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সত্যিকার অর্থে মানুষের জন্য কল্যাণকর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না বা বলতে গেলে হয়নি। গাজীপুর মহানগরের প্রতি ৬,০০০ নাগরিকের জন্য কেবল একজন পুলিশ সদস্য থাকায় হতাশা আছে নগরবাসীরও। পুলিশের এত শত উদ্যোগের পরেও নিরাপত্তা নিয়ে জনমনের শঙ্কা যেমন আছে তেমনি আছে নিরাপদ জীবনের প্রতি তীব্র বাসনাও। আর তাই তো গাজীপুরের শহর বন্দর থেকে শুরু করে অলিগলি সবখানে একটাই প্রশ্ন, যার চলে যাবে তারই কি শুধু বিচ্ছেদের যন্ত্রণা? হোসেন জাহিদ, এখন গাজীপুর। কখনো চাঁদা দাবি, কখনো আধিপত্য বিস্তার, কখনো বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। গত 1 বছরে অর্ধশত গোলাগুলি আর সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের হাটহাজারী, বাইজিদ আর রাউজান থানায়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। সবশেষ গতকাল চাঁদা না পেয়ে হাটহাজারীতে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান না থাকায় ভীতিকর জনপদে পরিণত হয়েছে উত্তর চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। বুধবার সকাল 10:30 হাটহাজারীর মেখলে এমন দিনে দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে অস্ত্র হাতে ঢুকে পড়ে 4 যুবক। সবার মুখ মুখোশে ঢাকা। একটু পরই বাড়ি লক্ষ্য করে ফিল্মি কায়দায় গুলি ছুটতে থাকে একজন। এরপর দফায় দফায় গুলি শুরু হয়। কিছুক্ষণ পরই ব্যাগে অস্ত্র ঢুকিয়ে দৌড়ে পালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বারান্দার গ্লাস। গুলির আঘাতে উঠে যায় দেয়ালের পলেস্তরা। একটি গুলি জানালার গ্লাস ভেদ করে ঢুকে পড়ে ঘরের ভেতর। বাড়িটি স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীরের। এলাকায় তিনি সজ্জন ব্যবসায়ী হিসেবে পরিচিত। আবাসন, পেট্রোল পাম্প সহ নানা রকম ব্যবসা তার। জানান কয়েকদিন ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। মোবাইল হুমকি ধামকি দেওয়ার পরও চাঁদা দিতে অস্বীকার করায় হামলা চালায় তারা। এতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। 5-6 জন লোক এসে 4 জন ভিতরে ঢুকছে, যেটা আমরা সিসি ক্যামেরাতে ফুটেজে দেখছি আর কি। 4 জন ঢুকছে ভিতরে আর 2 জন বাইরে ছিল। কয়েকটা গুলি করে চলে গেছে। কেন কারা করছে, কেন করছে বুঝতে পারতেছি না এখনো। তো যাই হোক, প্রশাসনের অনেক লোকজন আসছে, ওদের প্রশাসনের অনেক সহযোগিতা পেয়েছি। ওরা সব কিছু এখানে তদন্ত করছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনজীবনে। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। গেল 1 বছরে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, মোহরা, চাঁদগাঁও এবং বাইজিদ এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতাধিক, আর প্রাণ গেছে অন্তত 15 জনের। এমন জনবহুল এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আগে হয়নি দাবি স্থানীয়দের। এই ফ্যামিলি তো আতঙ্ক আছেই, সাথে আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি আতঙ্ক। এই আমাদের উত্তর মেখলে এই ঘটনার কোনো জীবনে হয়নি, আমরা শুনি নাই, ছোট থেকে আমরা শুনি নাই। ওটার মধ্যে এই দুর্ঘটনাটা কে বা করা করলো, আমাদের প্রশাসনের জন্য সাহায্য হচ্ছে, প্রশাসনে ব্যবস্থা নিয়ে যাবে। ঘটনার পরপরই এলাকায় ছুটে যান পুলিশ। শিগগিরই অস্ত্রধারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস তাদের। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওখান থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে আর কি। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্টের পর চট্টগ্রাম নগরীর বাইজিদ, হাটহাজারী, রাউজান থানায় আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অথচ সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
21 আগস্ট গ্রেনেড হামলার 21 বছর। এই হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় 4 সেপ্টেম্বর। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করে আপিল বেঞ্চ। তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বলেন, আইভি রহমান সহ হতাহতদের জন্য ন্যায় বিচার চাননি শেখ হাসিনা। রাজনৈতিক কারণে তারেক রহমানকে জড়ানো হয়। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। মামলায় আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 52 জনকে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ 6 দিনের শুনানি শেষে এই মামলার নিষ্পত্তির তারিখ দেন। দীর্ঘ 21 বছর পর কয়েক ধাপে বিচার প্রক্রিয়া শেষে আগামী 4 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় দেবেন আদালত। মামলার চূড়ান্ত শুনানিতে আসামি পক্ষ বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। তারেক রহমান দেশে না থাকায় তার খালাস পাওয়া নিয়ে কোনো জটিলতা নেই বলেও মনে করেন তার আইনজীবী। যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন, এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্টে এটা লিখেছেন যে নন অ্যাপিলিং অ্যাকিউজড অলসো উইল গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট। টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে, এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের যে মুফতি হান্নান তার জীবদ্দশা এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন। শেখ হাসিনা নিজেই চাননি আইভি রহমান সহ বাকিরা ন্যায় বিচার পাক। রাজনৈতিক কারণে তারেক রহমানকে জড়ানো হয়েছিল বলেও মন্তব্য করেন তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল। আর এই ধরনের মামলায় ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য আলাদা কমিশন গঠন করে বিচার করার প্রস্তাব দেন আইনজীবী শিশির মনির। দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। সিনিয়রকে সাক্ষী করেছেন, জুনিয়রকে আসামি বানিয়েছেন। আমরা বলছি বাংলাদেশে এই ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা দরকার, যেন জাতি ভবিষ্যতে উপকৃত হয়। 2018 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আওয়ামী সরকারের পতনের পর 1 ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক 8 আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মামলার সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ দিন ধার্য করে। এদিকে এই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল হক। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চাইলেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার তৎকালীন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে প্রসিকিউশনের কাছে গুম নির্যাতনের অভিযোগ করেন তিনি। অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করা হয়েছে। সুখরঞ্জন বলে দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নানা নির্যাতন করে তৎকালীন সরকার। ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার মুহূর্তে তাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে 3 মাসের বেশি আটকে রাখা হয়। পরে ভারতে নিয়ে বসিরহাটে বন্দী রাখা হয় 5 বছর। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
এইখান দিয়ে নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মারছে, তারপরে 2 হাত মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরোয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরোয়ার পরিবারকে বুঝিয়ে দেয়নি। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলা দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। এ সময় নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেয় মেঘ। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। এদিকে ডেঙ্গু এখন আর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে সমানতালে। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। প্রতিদিন গড়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিগত কয়েকদিনে হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হয়েছে। তবে ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল যখন 80% বেশি ডেঙ্গু রোগী হতো ঢাকার 2 সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সেই চিত্র। এখন ঢাকা এবং ঢাকার বাইরে রোগী বাড়ছে সমানতালে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর তুলে ধরেছে তা বিশ্লেষণ করে দেখা যায় 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত আক্রান্ত 24,183 জনের মধ্যে 18,837 জনই ঢাকার বাইরের বাসিন্দা। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সকল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার। ডেঙ্গু দূর করার জন্য একদিকে যারা রোগী হয়ে গেছে তাদের দ্রুত শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনা। সবাইকে আইসিইউতে নিতে হবে তা তো না। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা আর সর্বোচ্চ 3য় পর্যায়ের চিকিৎসা। এই স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমাদের সম্পদ আছে, এটা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু এটা হয়ে যায়। আমাদের সব জায়গায় ডাক্তার প্রয়োজন নেই, স্বাস্থ্যকর্মী যথেষ্ট, কোনো জায়গায় নার্স যথেষ্ট। এছাড়া মশা কিংবা রোগ নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। কোনো একক প্রতিষ্ঠান ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে এই বিশেষজ্ঞ ডেঙ্গুর বর্তমান অবস্থাকে জরুরি অবস্থা বলে ঘোষণা দেওয়ারও পরামর্শ দেন। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজেই একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না তো, প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজেই এই কাজটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আরও যেসব মন্ত্রণালয় প্রয়োজন সবগুলো মিলে একটা সমন্বিত কেন্দ্র দরকার। এদিকে বৃহস্পতিবার ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। এমন পরিস্থিতিতে রাজধানীতে মশক নিধনে নতুন উদ্যোগ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। 2023 সালের 9 মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত 8টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আবেদন মঞ্জুর করেন দেশটির আদালত। পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করে। এ সময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালমান সফদার, আর রাষ্ট্রপক্ষে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি। পিটিআই
সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় এটিকে ইমরান খানের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। এদিকে ৮ মামলায় জামিন পেলেও ইমরান খানের মুক্তির সম্ভাবনা নেই, কারণ ইমরানের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ ও দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলায় 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। দেশের নারী ফুটবলের নিয়মিত সাফল্যকে বড় অর্জন বলে মানছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 20 দলের ও এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করায় মেয়েদের ফুটবল নিয়ে বেশ আশাবাদী তিনি। সামনে অনূর্ধ্ব 17 দলের খেলা শেষে মেয়েদের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ঘোষণা করতে চায় বাফুফে। আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি। এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনূর্ধ্ব 20 দলও কিন্তু কোয়ালিফাই করেছে, আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনূর্ধ্ব 17 দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য। তো আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কিছু লজিস্টিক ফাইন্যান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvdar এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।